এনারা যেটা করতেন, এনারা তিন বন্ধু মাঝে মাঝে সময় পেলেই সাইকেল নিয়ে এক সাইকেলে তিনজন বসতেন, একজন চালাতেন, সামনে একজন, পেছনে একজন। এই তিনজন মিলে ওনারা সেই নদীর কাছে চলে যেতেন। নদীর কাছে একটি বিশেষ একটি জায়গায় ওনারা যেতেন। সেই জায়গাটা বড়, মানে খেলার জন্য বড় একটা মাঠের মতো ছিল। ওই জায়গাটা ওনাদের খুব পছন্দ ছিল। ওনারা ফুটবল খেলতেন, ফুটবল নিয়ে যেতেন সেখানে। আর ওখানে উঁচু বালির ঢিবি ছিল, শক্ত বালির ঢিবি ছিল। সেখানে অনেকগুলো গর্ত ছিল। নদীর পাশে যে ছোট ছোট পাখি থাকে, ওই যে পাখিগুলো দেখা যাচ্ছে আখের ক্ষেত, তারপরে গমের ক্ষেত, তারপর ধানের ক্ষেত, সরিষা, এই জায়গাগুলোতে সাধারণত ওরা খাদ্য সংগ্রহ করে। এবং ওরা কি করে, ওই বালির ঢিবির গুলোতে গর্ত করে বাসা বাঁধে। ওনারা কি করতেন, ওই বালির ওই ঢিবির ওই গর্তগুলোতে হাত ঢুকিয়ে দিয়ে সেখানে ওই পাখিগুলো ধরতেন, বাসায় নিয়ে এসে খেলতেন। আবার একদিন পরে গিয়ে ওই যেই গর্তের যে পাখি, সেই পাখি সেইখানে রেখে আসতেন। এটা ছিল ওনাদের মোটামুটি খুব আনন্দের একটা বড় একটা অংশ। ফুটবল খেলার পাশাপাশি আনন্দের বড় একটা অংশ ছিল এটি। একদিন ওনারা ফুটবল খেলছিলেন। ফুটবল খেলতে খেলতে ওই দিন কোনো কারণে মাগরিবের আজান দিয়ে দেয়। ওনাদের আসলে অতটা খেয়ালই ছিল না, মানে খেলতে খেলতে এতটাই মত্ত হয়ে গিয়েছিলেন, ওনাদের হুঁশ ছিল না যে এত দেরি হয়ে গেছে। ওনারা তখন বলেন, তাড়াতাড়ি বাসায় চলো। বাসা থেকে খুব রাগারাগি করবে, কারণ মাগরিবের মানে প্রত্যেকের বাসার নিয়ম ছিল সন্ধ্যার পর পরই বাসায় থাকতে হবে, তা না হলে কিন্তু কড়া শাসন করতেন তাদের বাবা মারা। এখন মাগরিবের আজান এখানেই দিয়ে দিয়েছে, যেতে তো আরো সময় লাগবে বাসায় যেতে সাইকেল চালিয়ে। এই জন্য তাড়াহুড়া করে ওনারা সেখান থেকে চলে আসছিলেন। কিন্তু হঠাৎ করে ওনারা খেয়াল করলেন যে পথ দিয়ে আসছিলেন সামান্য একটু 20-30 গজ আগানোর পরে হঠাৎ করে দেখলেন যে সেখানে একটি ছোট খালের মতো, ছোট্ট একটা খাল, মানে ডোবার মতো, সেখানে স্বচ্ছ পানি এবং সেখানে বড় বড় 3টা নৌকা। এবং আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে, সেই পানিতে এমন ভয়ঙ্কর ঢেউ হচ্ছিল, এটা দেখে ওনারা তিনজনই ভয় পান। আর ঢেউয়ে ওই 3টা নৌকা মানে মনে হচ্ছিল যে ভেঙে চলে যাবে, এমন একটা অবস্থা। কিন্তু ওনারা তিনজন বলা বলি করছিলেন যে এতদিন ধরে এখানে আসছি, কই আমরা তো কখনো এই পাশে এরকম ছোট কোনো ডোবা দেখতে পাইনি। আর এই অদ্ভুত টাইপের 3টা নৌকা, এই নৌকাগুলো আকারে ছিল বেশ বড় এবং দেখতে অনেকটা সাম্পানের মতো ছিল বলে আমাকে যে আঙ্কেল ঘটনাটি শেয়ার করেছেন তিনি বলেছেন। কিন্তু এই টাইপের নৌকা কিন্তু নদীতে চলে না, এবং ওনারা এই টাইপের অদ্ভুত নৌকা এবং সুন্দর নৌকা ওনারা কখনো দেখেননি। তো ওনারা দেখছেন যে ওই সময় যেহেতু শীতকাল ছিল আর নদী ছিল শান্ত, কিন্তু শান্ত নদী কিন্তু কোনো বাতাস নেই, তার ঠিক এই পাশেই এই ডোবার মধ্যে এত স্রোতের মতো এত ঢেউ কেন, আর এই নৌকাগুলো কোথা থেকে আসলো, আগে তো ওনারা কখনো দেখেননি। এটা দেখে ওনারা তিনজনই খুবই অবাক হন। তা ওনারা চিন্তা করেছেন হয়তো আমাদের নজর এড়িয়ে গেছে, কিন্তু এরকম তো হওয়ার কথা না। 1 2 3জনেরই কি নজর এড়িয়ে যাবে? এরকম তো হওয়ার কথা না। তো ওনারা 3জন কথা বলতে থাকেন যে ঘটনা কি। আর তখনও যেহেতু সদ্য সন্ধ্যা লেগেছে মাগরিবের আজান দিয়ে, তখন একটু হালকা আলো ছিল। হঠাৎ করে ওনারা দেখেন যে এই যে ডোবার মতো যে জায়গাটি, এই পানির নিচ থেকে একটি সাদা জুব্বা পরা, সাদা দাড়ি পাগড়ি পরা একটি লাশ ভেসে উঠেছে। ওনারা লাশটি দেখে 3জনই খুব ভয় পান। কি ব্যাপার, হঠাৎ করে লাশ ভেসে উঠলো কোথা থেকে? আর কোনো বাতাস ছাড়াই এরকম স্রোত, অদ্ভুত নৌকা এবং এমন একটি ডোবা যেটা আগে ওনারা কখনো দেখেননি, অথচ বছরের পর বছর ধরে ওনারা এখানে আসছেন। তখন 3জনই বেশ সাহসী ছিলেন এবং 3জন নামাজ কালামও পড়তেন। তখন 3জনই পরামর্শ করলেন যে আচ্ছা, এই লাশটাকে আমরা এখানে রেখে চলে যাব, কারণ আশেপাশে আখের ক্ষেত, গমের ক্ষেত, পাটের ক্ষেত, সরিষার ক্ষেত এগুলো রয়েছে, সেখানে শিয়ালের উপদ্রব রয়েছে ব্যাপক। তো আমরা যদি এই লাশটি এখানে রেখে চলে যাই তাহলে তো শিয়াল আসতে পারে, এই লাশ ক্ষত বিক্ষত করতে পারে, টেনে হিচড়ে নিয়ে যেতে পারে। এভাবে তো একটা লাশের অবমাননা হতে দিতে পারি না আমরা। তাহলে কি করা? যেদিকে সন্ধ্যা লেগে গেছে, কিন্তু ওইখান থেকে আশেপাশের জনবসতি, যে মানে কাছের ঘরও প্রায় 1 কিলোমিটার দূরে ছিল। এখন ওনারা সেখানে গিয়ে তাদেরকে ডেকে আনার তো সময় নেই। তখন ওনারা পরামর্শ করলেন যে আমরা একটি কাজ করি, এই লাশটি আমরা নিয়ে এই যে পাশে যেই বালির ঢিবিটা আছে সেখানে মোটামুটি আমরা গর্ত করে এখানে আপাতত মাটি চাপা দিয়ে রাখি। আগামীকালকে সকালবেলা আমরা আমাদের গার্জিয়ানদেরকে বলে
তাদেরকে নিয়ে আসব, তখন দেখবো যে এটার কি করা যায়, কিভাবে জানাজা দেয়া যায়। কিন্তু এখন একটু রাখলে পরে শিয়াল এটাকে মানে আক্রমণ করবে লাশের উপরে। তখন ওনারা যেটা করেন, ওনাদের কাছে তো গর্ত করার মতো কিছু ছিল না, ওনারা আখের খেতে গিয়ে শক্ত দেখে 3টা আখ ভাঙেন, ভাঙার পরে ওই আখ দিয়ে ওনারা বালিতে গর্ত করতে থাকেন। 3জন গর্ত করে 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 বেশ গর্ত করেন এবং ওই লাশটি বিসমিল্লাহ বলে ওই গর্তের মধ্যে রেখে আপাতত মাটি চাপা দিয়ে ওনারা দ্রুত বাসায় চলে আসেন। বাসায় আসার পরই ওনারা চিন্তা করছেন, বাসায় আসার পরে যদি এই লাশের ঘটনা বলি তাহলে বাসা থেকে রাগারাগি করতে পারে, ভয় পেতে পারে, তা আজকে আমরা বলবো না, আমরা সকালে বলবো। তো ওই চিন্তা করেন, বাসায় যাওয়ার পর তাদেরকে রাগারাগি করা হয়, তাদের পিতামাতা রাগারাগি করেন যে এত দেরি হলো কেন। তো ওনারা কিছু বলেননি, বলছে খেলতে খেলতে দেরি হয়ে গেছে। ওই দিন মানে ওই রাত্রে 3জনই একই স্বপ্ন দেখেন। এই যে যেই মুরব্বীর লাশকে ওনারা দাফন করেছিলেন, স্বপ্ন দেখছেন যে এই লাশটি তাদের সাথে কথা বলছে, তাদেরকে বলছে তোমরা অনেক ভালো একটা কাজ করেছো, কিন্তু যেটা দেখেছো যা করেছো এটা কাউকে আর বলো না, যতটুকু হয়েছে এটাই শেষ। তো এই 3জনই একই স্বপ্ন দেখেন। পরের দিন স্কুলে এসে 3জনই বলা বলি করতে থাকেন যে আমরা তো এই স্বপ্নটা দেখলাম। এখন যেহেতু বলতে নিষেধ করেছে, অন্য 2জন বলে যে তাহলে আমরা আর এই ঘটনা কাউকে না বলি। কিন্তু আমাকে যে ঘটনাটি যিনি শেয়ার করেছেন, ওনার আসলে ওনার মানে এই স্বপ্নটি দেখার পরে বা আশেপাশের এনভায়রনমেন্টটা যেহেতু উনি দেখেছিলেন ওই সময়, ওনার চেহারায় একটা ভয়ের ছাপ ছিল। উনি ভালো করে বাসায় সকালেও নাস্তা করেননি, দুপুরবেলা খেতে পারছিলেন না। আর পরিবার থেকে বলা হয় কি হয়েছে, উনি প্রথমে বলতে চাচ্ছিলেন না, কিন্তু পরিবারের চাপাচাপিতে উনি ঘটনাটি সবিস্তারে বর্ণনা করেন যে এই ঘটনা। তখন ওই আঙ্কেলের বড় 2 ভাই এই ঘটনাটি শোনার পরে বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তো তোমরা একটা ভালো কাজ করছো, তাহলে লাশটা ওইভাবে রাখলে তো শিয়াল আবারও সেখানে অ্যাটাক করবে, তাহলে আমরা সেখানে যাই, গিয়ে ওই লাশটি যথাযথভাবে সেখান থেকে রিমুভ করে স্থানীয় লোকজন ডেকে প্রসিডিউরস মেনটেন করে জানাজা পড়িয়ে আমরা তাকে সুন্দরভাবে দাফন করে আসি। একজন মৃত ব্যক্তির তো এটা একটা অধিকার। তখন যেই চিন্তা সেই কাজ, উনি তার 2 বড় ভাইকে সাথে নিয়ে যান এবং আরো কয়েকজন মুরব্বীকে সাথে নিয়ে যান। যাওয়ার পরে আগে যে কাজটি করেছিলেন সেটা হচ্ছে যে যাওয়ার আগেই একদম কাছাকাছি যে ঘর বাড়িগুলো ছিল ওখানে, সেই বাড়ির থেকে কয়েকজনকে ডেকে নিয়ে গেছেন সেখানে। কিন্তু অদ্ভুত ব্যাপার, ওখানে যাওয়ার পর সেই গর্তটাও নাই, সেই 3টা নৌকাও নাই, এবং এই যে বালিয়ারিটা দীর্ঘদিন ধরে ছিল, বালিয়ারি বলতে বোঝায় বালুর উঁচু ঢিবি, সেটাও নাই। সেটা তো নাই, বরং বালিয়ারিটা যেখানে ছিল, বালুর যে ঢিবি ছিল, সেই জায়গাতে মোটামুটি ঘাস, মনে হয় এখানে কখনো বালির স্তূপ ছিলই না, সেখানে ঘাস জন্মে গেছে। উপস্থিত সবাই বলে কি ব্যাপার, তোমাদের সেই কই, আর সেই বালির ঢিবি কই? বলে যে এখানেই তো বালির ঢিবি ছিল। তো স্থানীয় লোকজন বলছে যে হ্যাঁ, এখানে তো আমরা বালির ঢিবি দেখেছিলাম, কিন্তু এই বালির ঢিবিটা এখন দেখছি না কেন, এখানে তো বালির ঢিবি ছিল, কোথায় গেল? স্থানীয় লোকজন অবাক হন, কিন্তু সবাই বলেন যে এইখানে কখনোই কোনো ডোবার মতো ছিল না, কোনো গর্তের মতো ছিল না যেখানে পানি বা নৌকা থাকতে পারে। এটা ছিল একদম মাটির। এবং সত্যি তাই, ওখানে আশেপাশে কিন্তু কোনো ধরনের কোনো ডোবা বা গর্ত খুঁজে পাওয়া যায়নি। তাহলে ওনারা 3জন আসলে ওই যে 3টা নৌকা বা গর্ত, এটা আসলে কি দেখেছিলেন? কেনই বা একটা লাশ দেখলেন? সেই লাশটি ওনারা পাশে বালির ঢিবির ওখানে গর্ত করে সেইটা রেখে দিলেন। হঠাৎ করে বালির ঢিবিটা কেন গায়েব হয়ে গেল? এই প্রশ্নের উত্তর কিন্তু আজও উনি খুঁজে ফেরেন। কিন্তু ঘটনাটি এখানেই শেষ নয়। ওই দিন রাত্রে ওই আঙ্কেল স্বপ্নে দেখেন যে ওই সেই সাদা জুব্বা পরা দাড়িওয়ালা ওই লাশটি এসে ওই আঙ্কেলকে বলছেন যে একটি তো কথা গোপন রাখতে বললাম, সেটিও রাখতে পারলি না। এই কথাই বলেই সে অদৃশ্য হয়ে যায় এবং তার ঘুমও ভেঙে যায়। এরপরে উনি মানে স্বাভাবিকভাবেই বড় হয়েছেন, লেখাপড়া শেষ করেছেন। উনি কিন্তু রেলে চাকরিও করেছেন। 4-5 বছর চাকরি করার পর উনি পারিবারিক একটা কারণে চাকরি নিজের স্বেচ্ছায় ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পর উনি চাকরি করতেন আপনার খুলনাতে ওনার পোস্টিং ছিল। খুলনা থেকে উনি
তারপরে যশোরে পোস্টিং নেন এবং যশোর থেকে উনি অবসরে যান। অবসরে বলতে চাকরিটা ছেড়ে দেন। পরে উনি আবার রাজবাড়িতে চলে আসেন। রাজবাড়িতে চলে আসার পর উনি পারিবারিক কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েন। উনি বিয়ে করেন, কিন্তু দুঃখজনক ব্যাপার ওনার সংসার লাইফ ছিল মাত্র 3 থেকে 4 বছরের। ওনার একটা সন্তান হয়েছিল, সেও শিশু বয়সে মারা যায়, আর কোনো সন্তান হয়নি। এবং 3-4 বছর পরে ওনার সংসার ভেঙে যায়, ডিভোর্স হয়ে যায় এবং আজ পর্যন্ত প্রায় 30 থেকে 35 বছর আজ পর্যন্ত উনি একাকী জীবনযাপন করছেন। এবং উনি বয়স হয়ে গেছে। মাঝে মাঝে উনি বলেন যে ওই ঘটনাটি আমি যদি না বলতাম, কাউকে শেয়ার না করতাম, হয়তোবা আমার জীবনটা ভিন্ন রকমের হতো। এখন লিসেনার্স, আপনাদের কাছে মনে হতে পারে যে তাহলে ওই যে 2জন ছিল, ওই 2জনের কি অবস্থা? তাদেরও কি একই রকম ঘটনা ঘটেছিল? না, তারা কিন্তু এই ঘটনাটি ওইভাবে কাউকে তারা বলেননি। তার এই 2জনই এখনো জীবিত আছেন। একজন বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং আর একজন ইঞ্জিনিয়ার। উনি বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে একজন নাম করা একজন ইঞ্জিনিয়ার। যদিও তাদের উভয়েরই বয়স হয়ে গেছে, কিন্তু এই 3জনই এখনো জীবিত আছেন। কিন্তু ওই 2জন বেশ প্রতিষ্ঠিত তারা তাদের কাজে। কিন্তু যে আঙ্কেল বলেছেন, উনি কিন্তু খুব কষ্টে দিনানিপাত করছেন। ওনাকে আমি চেষ্টা করেছিলাম, ওনার একটা ভিডিও, একটা ক্লিপ যেন আমি আপনাদেরকে দেখাতে পারি, কিন্তু উনি রাজি হননি। আশা করি বুঝতে পারছেন যে উনি কেন ওনার পরিচয়টা প্রকাশ করতে রাজি হননি। তো এতটুকু বলি, ওনার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর এলাকায়। ঘটনাটি খুবই অদ্ভুত, আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। তো এমনও হয় কিনা আমার মাঝে মাঝে আমার মনে হয়েছে যে এটাও ঘটতে পারে, কারণ একদম চাক্ষুষ আমি দেখলাম তাকে, উনি নিজে ঘটনাটি শেয়ার করলেন। অনেক সময় অনেকের গল্প শুনে শুনে আমরা বলি যে অমুকের সাথে ঘটেছে, তমুকের সাথে ঘটেছে, কিন্তু এটা একদম আমি যার সঙ্গে ঘটেছে তিনি নিজে আমাকে শেয়ার করেছেন। আপনাদের কেমন লেগেছে আমি জানি না, কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে যে কখনো যদি আমরা স্বপ্নে কোনো বিষয় দেখি এবং সেই বিষয়টা যদি আমাদেরকে গোপন রাখতে বলা হয়, আমাদের উচিত সেটা গোপন রাখা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। আমি জানি যে রক্ত হিম করা এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং আফনান ভাইয়ের ঘটনা আপনারা সবসময় ভালোবাসেন, শুনতে চান, পছন্দ করেন। সেই জন্যই আমরা বারবার আফনান ভাইয়ের ঘটনা নিয়ে ফিরে আসি। কিন্তু আমি বিশ্বাস করি যে আপনার কাছেও এরকম দারুণ ঘটনা রয়েছে এবং সেটি পাঠাতে হবে, কারণ সামনের শুক্রবারে আমরা করতে চাই ঈদ স্পেশাল এপিসোড। সেই জন্য আপনাদের সহযোগিতা খুব বেশি দরকার। আপনারা লিখে পাঠান ঘটনা, এবং আপনারা যারা এখন ঈদের ছুটিতে একটু ফ্রি আছেন তারা প্লিজ আপনাদের চারপাশের মানুষগুলোর ঘটনা সিলেক্ট করে বা ঘটনা কালেক্ট করে, সিলেক্ট করে বলে ফেলেছি, ঘটনা কালেক্ট করে পাঠিয়ে দিন আমাকে, এবং আমি সেই ঘটনাগুলো পড়ে শোনাবো। লিখেও পাঠাতে পারেন, রেকর্ড করে পাঠাতে পারেন, কমপ্লিটলি আপনার ব্যাপার। এবং আমি এখন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আফনান ভাইয়ের ঘটনায়। চলুন শুনে আসি। আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের আগের ঘটনাটির মতোই আনন্দ দেবে। চলুন। আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল এপিসোডে ভূত.com এর সকল শ্রোতাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন, ঈদ মোবারক। আমি আফনান আছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমি যে ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে যিনি এনে দিয়েছেন উনি আমাদের খুলনা জেলার ভৌতিক টিমের সদস্য সৈকত এবং রূপম। এই 2জন ব্যক্তি আমাকে কিন্তু এর আগে অনেক গল্প এনে দিয়েছে। বিশেষ করে খুলনার এলাকার যত ঘটনাগুলো আমি আপনাদের সামনে শেয়ার করি, এর প্রায় সিংহভাগই ঘটনা এই সৈকত এবং রূপম আমাকে এনে দেয়। তো অভিনন্দন সৈকতকে আজকে এই ঘটনাটি আমাকে এনে দেওয়ার জন্য, এবং অভিনন্দন রাসেল ভাইকে যে ঘটনাটি সিলেক্ট করে লিসেনার্সদের জন্য যে আপনি প্রচার করছেন এই কারণে। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটি শুরু 2007 সালে। শেখ জাহিদুল ইসলাম, ওনার বাসা হচ্ছে এই খুলনা শহরের রায়মহল এলাকার দরগা শরীফ নামক স্থানে। এই দরগা শরীফের ঠিক পাশেই ওনার বাসা।
2007 সালে এই বাসায় ওনারা বসবাস করতে শুরু করেন। ওই সময় উনি ছিলেন ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, উনি সায়েন্সে পড়তেন। কোনো এক রাতে উনি আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি পড়ছিলেন, আপেক্ষিক যে তত্ত্ব সেটা পড়ছিলেন। সেটা পড়ার পরে উনি সেটা নিয়ে এতটাই চিন্তামগ্ন হয়েছিলেন, ওনার আশেপাশে এমন কিছু ঘটনা ঘটে যায় উনি সেটা প্রথমে বুঝতে পারেননি। হয়তো উনি যদি সেই বিষয়গুলো প্রথম দিকে ধরতে পারতেন তাহলে খুব বেশি সমস্যা হয়তো বা হতো না পরবর্তীতে। আসুন সেই ঘটনাগুলোর দিকে আমরা চলে যাই। ওনার ওই সময়টাতে যখন উনি খুব চিন্তামগ্ন ছিলেন রাতের বেলা, তখন রাত বাজে প্রায় 12:30, উনি হঠাৎ শুনেছিলেন কিন্তু বিষয়টাকে গুরুত্ব দেননি, কারণ উনি একটা বিষয় নিয়ে খুব চিন্তিত ছিলেন বা ধ্যানমগ্ন বলতে পারেন। উনি শুনেছিলেন হঠাৎ করে বারান্দায় কিছু একটা হাঁটাহাঁটি করছে, এবং কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর ঘরের মধ্যে কিছু একটা কালো ছায়ার মতো কিছু একটা ওনার ঘরে ঢুকলো, ওনার রুমে। উনি আসলে এতটা ভাবনার জগতে ছিলেন, কিছুই উনি বুঝতে পারেননি। হঠাৎ উনি ফিল করলেন কে যেন তার কানের মধ্যে ফু দিচ্ছে, দীর্ঘ সময় ধরে ফু দিচ্ছে। ফার্স্টের দিকে উনি ভেবেছিলেন হয়তো বা জানালার সাইড থেকে বাতাস আসছে, কিন্তু উনি খেয়াল করলেন ওনার যেই কানটাতে বাতাসটা লাগছে এবং কানের ভিতরে বাতাস পৌঁছে যাচ্ছে, সেই কানটা অন্য পাশে, জানালার পাশে না, অন্য দিকে। তাহলে এই বাতাসটা বা ফুটা কোথা থেকে আসছে? এবং একদম কানের ভেতরে আমরা যদি কাউকে ফু দিই, ঠিক যেরকম শ শব্দ অনুভূত হয় কানের ভেতরে, একদম পর্দায় গিয়ে যেটা আঘাত লাগে, ঠিক সেমন মনে হচ্ছিল। উনি তখন চিন্তা করেন হয়তোবা একটা বিষয় নিয়ে দীর্ঘক্ষণ ধরে ভাবছেন, এই কারণে কোনো কারণে ওনার হয়তো বা হ্যালুসিনেশন বা এই টাইপের কোন একটা ফিলিংস তার মনে হয়েছে। এটা আসলে কিছু না, জাস্ট এতটুকু উনি মনে করেছেন। এই দিনের মতো ঘটনা এখানেই শেষ। এই ঘটনা 2 দিন পরে ছিল শবে বরাত, আর শবে বরাতের 2 দিন পরে ঘটে যায় আর একটি ভয়ঙ্কর ঘটনা। শবে বরাতের ঠিক 2 দিন পরে উনি রাতের বেলা খাওয়া দাওয়া করে আর একটু স্টাডি করে 12:30টার দিকে শুয়ে পড়েছেন। উনি সকালে উঠে ফজরের নামাজ পড়তেন, যেন খুব বেশি রাতে উনি ঘুমাতেন না। উনি যখন 12:30টার দিকে শুয়ে পড়েছেন, মাত্র লাইট বন্ধ করে ডিম লাইটটা অন করে জাস্ট কেবল শুয়েছেন আর কি। শোবার সাথে সাথে হঠাৎ করে ওনার মনে হলো যে জানালা দিয়ে একটা বাতাস ঢুকলো। বাতাসে ওনার আনালার যে আলনা ছিল, এই আলনার কাপড়গুলো একটু দুলে উঠলো, এবং এই বাতাসটি হঠাৎ করে দবাস করে ওনার বুকের উপরে এসে লাগলো, এবং এমন ভারী মনে হচ্ছে ওনার বুকের উপরে কয়েক মণ ওজনের কোন একটি বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এবং এই হঠাৎ করে এরকম ভারী চাপ উনি অনুভূত হয়ে এমন জোরে একটা চিৎকার করেছেন, ওনার বাড়ির সকল সদস্য তো ওনার রুমে চলে এসেছে। শুধু তাই নয়, পাশে যে দরগা শরীফ ছিল, যে দরগা শরীফের কয়েকজন লোকও সেখানে চলে এসেছে, যে কি হয়েছে, এত জোরে চিৎকার কেন। সবাইকে উনি ঘটনাটি বলেন। যখনই লোকজন চলে এসেছে, সেই বুকের উপর থেকে সেই বোঝাটিও সরে গিয়েছে। উনি সবাইকে ঘটনাটি বলেন যে এই ঘটনা। তো সবাই বলে হয়তো বা তোমার বোবায় ধরেছিল। তখন উনি বলেন আমি তো ঘুমাই নাই, ঘুমালে নয় বোবায় ধরবে, কিন্তু আমি তো মাত্র শুয়েছি, তাহলে এই বোবায় ধরলো কিভাবে? সকালে বলেন যে তোমার হয়তো মনের ভুল হয়েছে, বা ঘুমিয়ে গিয়েছিল, তুমি টের পাও নাই, এরকম মনে হয়েছে। বলে যে বোবায় ধরলে এমনই মনে হয়। কিন্তু উনি কিছুতেই বোঝাতে পারছিলেন না যে উনি মাত্রই লাইটটা অফ করে কেবল বিছানায় ওনার শরীরটাকে এলিয়ে দিয়েছেন। ঘুম তো আরো পরের কথা। তো যাই হোক, প্রথম দিন যে ঘটনাটি ঘটেছিল, যে কানে ফু দেওয়ার বিষয়টা, উনি ওনার পরিবারের সদস্যদেরকে ওইভাবে শেয়ার করেননি, উনি নিজে জাস্ট হ্যালুসিনেশন মনে করেছিলেন। দ্বিতীয় ঘটনা যখন পরিবারের সদস্যরা জানলেন, পরিবারের সদস্যরা তখনও ওইভাবে গুরুত্ব দেয়নি। এরপর থেকে প্রতিদিন এক ধরনের একটি সমস্যা উনি ফিল করেন। সেটা হচ্ছে উনি যখন রাত্রে ঘুমিয়ে থাকেন, ঘুমানোর পরে গভীর রাত্রে উনি ফিল করেন যে ওনার ঘুম ভেঙে গেল, এবং ঘুম ভাঙার পরে ওনার মনে হয় যে কোন একজন মানুষ ওনার 2 পায়ের বৃদ্ধাঙ্গুলি ধরে টানা হেঁচড়া করছে, এবং ওনাকে আস্তে আস্তে
বিছানা থেকে মানে নিচে ফেলে দিচ্ছে বা টেনে বিছানা থেকে সরিয়ে ফেলছে এমন মনে হয়। এবং উনি খেয়াল করেন ওনার মাথার নিচে বালিশ যেখানে ছিল সে বালিশ সেখানে নেই, বালিশের জায়গায় আছে, উনি সরে গেছেন অন্যদিকে, মানে উনি নিচ দিকে চলে আসছেন। এখন উনি চিন্তা করে এটা তো হতেই পারে, কিন্তু এটা যখন প্রতিনিয়ত হচ্ছিল। This file is downloaded from boothmedia.com. চাদর ছিল, এই চাদরটি বিছানার নিচে পড়ে আছে, ফ্লোরে পড়ে আছে। এটাও হতে পারে ফ্যানের বাতাসে বা যে কোনো কারণে সেটা হতে পারে, উনি ফার্স্টের দিকে এটা মনে করেছিলেন। কিন্তু এই যে ওনার দুই পায়ের বৃদ্ধাঙ্গুলিতে রাতের বেলা যে কোনো দুটো হাত ওনার দুই পায়ের বৃদ্ধাঙ্গুলি ধরে এই বৃদ্ধাঙ্গুলি টানাটানি করত এবং এই কারণে ঘুম ভেঙে যেত, এটা একটা প্রতিনিয়ত একটা ব্যাপার ছিল। এবং উনি যতক্ষণ রুমের লাইট জ্বালানো থাকতো ততক্ষণ পর্যন্ত উনি কিছুই দেখতেন না। তো একদিন বিরক্ত হয়ে উনি লাইটটা জ্বালানোর পরে আশেপাশে মানে খোঁজার চেষ্টা করেন, কি ব্যাপার, কি বিছানার নিচে খোঁজার চেষ্টা করেন, উনি কাউকে দেখেন না। পরে আবার লাইটটা বন্ধ করে দেন। লাইটটা বন্ধ করার পর উনি আবারও ফিল করেন হঠাৎ করে ওনার বুকের উপরে ধপাস করে কিছু একটা বসে পড়েছে। তখন কিন্তু উনি যেহেতু ঘুম থেকে একবার উঠেছেন আবার শুয়েছেন, তখন উনি আবার আয়াতুল কুরসি পড়া শুরু করেন। তখন তো উনি সেন্সে আসেন, উনি তো ঘুমায় যাননি। তখন আস্তে করে বুকের উপর থেকে ওটা সরে যায় এবং মনে হলো একটি ছায়ামূর্তি আবার ওনার বারান্দার দিকে চলে গেল এবং বিদঘুটে একটি হাসি, একটি নারী কণ্ঠের একটি হাসি হেসে চলে গেল। এই ঘটনার সাথে সাথে আরেকটি ঘটনা ওনার বাসায় ঘটতে থাকে। সেটা হচ্ছে ঠিক রাত 12টার পরে, মানে মিড নাইটের পরে ওনার বাসার চালের উপরে হঠাৎ করে ধপাস করে একটা শব্দ হয় এবং চালের উপর দিয়ে কিছু হাঁটাহাঁটি করে। ওনারা শুরুর দিকে মনে করেছেন বিড়াল বা অন্য কিছু হতে পারে, কিন্তু এই জাহিদুল ইসলাম ভাই উনি স্পষ্টভাবে বুঝতে পারতেন এই কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে ওনার যে বারান্দা, এই বারান্দার কাছে এসে কিছু একটা জিনিস ধাপ করে নিচে নামতো। এই ধাপ করে নিচে নেমে একটি ছায়ামূর্তি ওনার ঘরের মধ্যে ঢুকতো, ঢুকে হাঁটাহাঁটি করতো, এই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে ওই রুম, এইভাবে হাঁটাহাঁটি করতো। এই ঘটনাটি শুধু উনিই দেখতেন, ওনার পরিবারের অন্য কোনো সদস্যরা দেখতো না, যার কারণে পরিবারের সদস্যরা ওনাকে দীর্ঘদিন ধরে ওনাকে বলেছিলেন এটা ওনার মনের ভুল। কিন্তু উনি কিছুতেই অন্য সদস্যদেরকে বোঝাতে পারতেন না যে এটা আসলে উনি সেটা দেখছেন। ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, উনি ট্রিটমেন্ট করেন, কিন্তু তাতেই অবস্থার কোনো উন্নয়ন হয় না। এখন ওনার বাবা ডিসিশন নেন যে এই টিনের চালের এই বিষয়, এই আদার্স এই বিষয়, তাহলে একটা কাজ করি, বাসার কিছু কাজ তো অসমাপ্ত আছে, উপরে তো ছাদ দেই নাই, টিন শেড করে রেখেছি, তাহলে ছাদ দিয়ে দোতলাটা কমপ্লিট করে ফেলি। তো যার কারণে ওনারা কি করেছেন, ওই বাসাটা 6 মাসের জন্য ছেড়ে দিয়ে পাশে একটি বাসায় ভাড়া নিয়ে ওঠেন এবং বাড়ির কাজ সম্পন্ন করে 6 মাস পরে আবার এই বাসায় চলে আসেন। চলে আসার পরে অদ্ভুত একটি ব্যাপার ওনারা লক্ষ্য করতে থাকেন। সেটা হচ্ছে ওনাদের বিভিন্ন ঘরে যেই কাঁটাওয়ালা যে ঘড়িগুলো আমরা যেগুলো ব্যবহার করি, এই বিভিন্ন রুমে ঘড়ি ওনারা টানিয়ে রাখেন, কিন্তু এই ঘড়িগুলো অদ্ভুত সময় বন্ধ হয়ে যেত এবং এই ঘড়িগুলো কোনোটাই চলতো না। অদ্ভুত সময় বলতে পারেন যে মনে করুন রাত 12:30, 1:30, 2:30, 3টা, 3:30 এমন, এই সময় ঘড়ি বন্ধ হয়ে যেত। এবং এই ঘড়িগুলো, কাঁটাওয়ালা ঘড়িগুলো ওনাদের বাসায় স্টিল নাও আজ পর্যন্ত কোনো কাঁটাওয়ালা ঘড়ি সেটা টেকে না, নষ্ট হয়ে যায়। তো কাঁটাওয়ালা ঘড়ি যখন টিকছিল না তখন ওনারা ডিজিটাল ঘড়ি ব্যবহার করা শুরু করেন এবং ডিজিটাল ঘড়িতেও যে সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে সেখানে সময় উল্টাপাল্টা না দেখালেও ব্যাটারিটা ডাউন হয়ে যায়, ব্যাটারিটাও সেখানে বেশি দিন টেকে না, কয়েকদিনের মধ্যে সেটা নষ্ট হয়ে যায়। এবং লিসেনার্স আপনারা আর একটা জিনিস শুনলে অবাক হবেন, ওনার যে ডেস্কটপ রয়েছে বা কম্পিউটার, এই কম্পিউটারের ভেতরেও কিন্তু ঘড়ির এক ধরনের একটা ব্যাটারি থাকে। ওনার সেই ঘড়ির ব্যাটারি পর্যন্ত নষ্ট হয়ে যায়। আজ পর্যন্ত ওনার বাসায় কাঁটাওয়ালা ঘড়ি তো টেকে তো নাই, ডিজিটাল ঘড়ির ব্যাটারিগুলোও নষ্ট হয়ে যায়। এবং ওনার বাড়ির সবাই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। কয়েক বছর আগে ওনার বাবা খুব একটা দুরারোগ্য ব্যাধিতে ভুগে ইন্তেকাল করেছেন এবং ওনার পরিবারের প্রায় প্রত্যেকটা সদস্য বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। ওনারা চেষ্টা করেছিলেন অন্য জায়গায় শিফট করার জন্য, কিন্তু সেটাও পারেননি। বিভিন্ন হুজুরদেরকে ডেকে নিয়ে আসা হয়েছিল
যে আসলে এখানে সমস্যাটা কি। কেউ এই সমস্যাটা সলভ করতে পারেননি। এখন তাহলে এখানে কেন এমনটা হচ্ছে, এই বাসায় কেন এই সমস্যা? তখন ওই হুজুররা বলেছিলেন শত শত বছর আগে এই জায়গাতে মনসা দেবীর একটি মন্দির ছিল এবং কালের বিবর্তনে মন্দিরটা ধ্বংস হয়ে গেছে। কিন্তু এইখানে যদি কোনো স্থাপনা তৈরি করা হয় তাহলে ওই মন্দিরে যে সমস্ত জিনেরা ছিল ওরা তো এখনো জীবিত আছে, ওরা এরকম ডিস্টার্ব করে এবং এরা এতটা শক্তিশালী যে এদেরকে আসলে এখান থেকে হটিয়ে দেওয়ার কোনো উপায় নেই, এরা এখানে থাকবেই। কিন্তু ওনারা যেহেতু রেগুলার সালাত আদায় করেন, ধার্মিক পরিবার, এই জন্য ওনাদেরকে ওইভাবে ক্ষতি করতে না পারলেও ওনারা ওই পরিবারের সকলেই কিন্তু অসুস্থ। জাহিদুল ইসলাম ভাই উনি নিজেও কিন্তু শারীরিকভাবে সুস্থ নন। এই অদ্ভুত যে বাসা, এই বাসাটির খবর যেহেতু সৈকত আমাকে এনে দিয়েছে, সৈকতকে ধন্যবাদ। আশা করি লিসেনার্স আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। এখন আলাউদ্দিন নামের একজন ড্রাইভার আছেন, ট্রাক চালান। তার একটা চমৎকার ঘটনা আফনান ভাই আপনাদের সাথে শেয়ার করবেন। চলেন সেই ঘটনাটি শুনে আসি। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ভূত.com এর সকল শ্রোতা এবং রাসেল ভাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমি আফনান আবার আপনাদের সামনে চমৎকার একটি স্টোরি নিয়ে চলে এসেছি। আশা করি সবার ভালো লাগবে। এখন যে স্টোরিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটি আমার জেলা রাজবাড়ী, সেই রাজবাড়ির কালুখালী উপজেলার একটি ঘটনা। কালুখালী নিয়ে কিন্তু এর আগেও আমি বেশ কিছু স্টোরি শেয়ার করেছি, এটা আরেকটি ঘটনা আমি আপনাদের সামনে শেয়ার করব। এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল উনি পেশায় একজন ট্রাক চালক। সময় ছিল 2017 সাল এবং ঠিক এই জুলাই মাসের মাঝামাঝি একটি সময় ছিল। আমরা জানি জুলাই মাসটা কিন্তু বর্ষাকাল। আলাউদ্দিন ট্রাক ড্রাইভার এবং তার হেল্পারের নাম ছিল আব্দুল লতিফ। আলাউদ্দিন ট্রাক ড্রাইভার যেই কাজটি বেশি করতেন সেটি হচ্ছে কুষ্টিয়ায় যে অনেক অটো রাইস মিল রয়েছে আমরা জানি, এই অটো রাইস মিলগুলো থেকে ট্রাকে চাল লোড করে ঢাকার কারওয়ান বাজার এবং শ্যাম বাজারে উনি পৌঁছে দিতেন। এই আলাউদ্দিন ট্রাক ড্রাইভার এমনই জুলাই মাসের এমন একটি দিনে, উনি ঠিক তারিখটা ওনার মনে নাই, তো বলেছেন জুলাই মাসে, এতটুকু মনে আছে, বর্ষাকাল ছিল। এমনই একটি দিনে উনি দিনের বেলা ওখানে পৌঁছান। দিনের বেলা ট্রাক মাল লোডেড হয়। রাত মোটামুটি 11টার দিকে উনি ট্রাক নিয়ে রওনা করেন কুষ্টিয়া থেকে। উনি যখন রওনা করেন কুষ্টিয়া থেকে, যখন উনি কালুখালীতে এসে পৌঁছান, কালুখালীতে এসে পৌঁছানোর পর ওখান থেকে বেশ মোটামুটি লোকালয় পার হয়ে এমন কিছু জায়গা আছে, দীর্ঘ পথের আশেপাশে কোনো বাজার বা কোনো কিছু সেখানে দেখা যায় না। প্রায় বেশ কয়েক মানে খুব বেশি না, তারপরেও বেশ কয়েক কিলোমিটারের মধ্যে এরকম আছে আর কি। এমন একটি জায়গায় উনি চলে আসেন। ট্রাক চালাতে চালাতে না, পাশে তার হেল্পার ছিল আব্দুল লতিফ, তার সঙ্গে গল্প করছিলেন। তার ট্রাকটা ছিল কিন্তু খুব লোডেড ট্রাক, মানে মালে পরিপূর্ণ ছিল। আমরা জানি লোডেড ট্রাক কিন্তু হঠাৎ করে ব্রেক করা যায় না, একটু দূর থেকেই মানে গতি কমিয়ে কমিয়ে আনতে হয়। কিন্তু আলাউদ্দিন ট্রাক ড্রাইভার হঠাৎ করে ওই লোডেড ট্রাকই ব্রেক করে বসেন, মানে হার্ড ব্রেক করে। তখন তার যে হেল্পার আব্দুল লতিফ বলে, ওস্তাদ কি হলো, হঠাৎ করে এরকম হার্ড ব্রেক করলেন কেন? তখন আলাউদ্দিন ট্রাক ড্রাইভার বলেন, সামনের দিকে তাকিয়ে দেখ। তখন আব্দুল লতিফ সামনের দিকে তাকিয়ে দেখে আর মাত্র 20 গজ সামনে কোনো রাস্তা নেই, নিকষ অন্ধকার,
ট্রাকের হেডলাইটের আলো সেখানে পৌঁছাচ্ছে না। এমন একটি দৃশ্য সে দেখে। দেখার পরে তখন আব্দুল লতিফ বলে, ওস্তাদ এই পথে তো আমরা এর আগেও অনেকবার এসেছি, কই এমন তো কখনো দেখি নাই, আর এমন ভুল তো আমাদের কখনো হয়নি, ঘটনাটা কি ভুল পথে কি চলে আসলাম? তখন আলাউদ্দিন ট্রাক ড্রাইভার আব্দুল লতিফকে বলে, তুই টর্চ লাইটটা নিয়ে একটু নিচে নাম, নিচে নেমে দেখ আসলে সামনে কি আছে, নাকি ভুল পথে চলে আসছি। ভুল তো হতেই পারে, কিন্তু এমন ভুলটা কিন্তু কখনো হয় না। তখন আব্দুল লতিফ একটি টর্চ লাইট নিয়ে নিচে নামে। নিচে নামার পর সে সামনে একটু এগিয়ে যেতে থাকে, আসলে কি। হঠাৎ করে আলাউদ্দিন ট্রাক ড্রাইভার চিৎকার করে ওঠে গাড়ির মধ্যে থেকে, যে এই লতিফ আর সামনে যাস না, আর সামনে যাস না, আল্লাহর দোহাই লাগে আর সামনে যাস না। কিন্তু তার কোনো কথাই কিন্তু আব্দুল লতিফের কানে যাচ্ছিল না। এদিকে ভেতর থেকে চিৎকার করতে থাকেন, কিন্তু কোনো কথা, খুব বেশি দূরে ছিল না কিন্তু একদম প্রায় কাছাকাছি ছিল, কিন্তু কোনো কথা আব্দুল লতিফ সে শুনতে পাচ্ছে না। তখন আলাউদ্দিন উনি যেটি করেন সেটা হচ্ছে উনি ট্রাক থেকে নেমে পড়েন এবং উনি যতটুকু দোয়া কালাম জানতেন সেগুলো চিৎকার করে পড়তে পড়তে আব্দুল লতিফের দিকে এগিয়ে যান। আব্দুল লতিফের দিকে এগিয়ে যান এবং কাছে গিয়ে যখনই আব্দুল লতিফের কাঁধে হাত দিয়েছে, তখন আব্দুল লতিফের মনে হলো, মানে আলাউদ্দিন ট্রাক ড্রাইভারের কাছে মনে হলো আব্দুল লতিফের শরীরে প্রচন্ড একটা ঝাঁকুনি দিল। ঝাঁকুনি দেওয়ার পরে আব্দুল লতিফ পেছন দিকে ঘুরে তাকায়, বলে, ওস্তাদ কি হয়েছে? বলে, তুই কোন দিকে যাচ্ছিলি? বলে, আমি তো আমার বাবা মার কাছে যাচ্ছিলাম। বলে, বাবা মা? তোর তো বাবা মা অনেক আগে মারা গেছে শুনেছি। তখন আব্দুল লতিফের হুঁশ ফেরে যে আসলেই তো আমার বাবা মা তো অনেক আগে মারা গেছে, তাহলে আমি কাকে দেখছিলাম সামনে? তখন বলে, ওস্তাদ আমি তোমার সামনে বাবা মাকে দেখছিলাম, আসলে তোমার বাবা মা মারা গেছে, আমি কাকে দেখছিলাম? তখন আলাউদ্দিন ড্রাইভার তাকে বলে যে, আরে পাগল, আমি গাড়ির মধ্যে থেকে দেখি বিশাল একটা মানে মহিলার মাথা মানে হা করে আমাদের ট্রাক থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল আমাদের ট্রাকটা সরাসরি তার মুখের মধ্যে চলে যাবে, সে খেয়ে ফেলবে। আমি যখন এটা দেখলাম ভালো করে, তখনই চিৎকার করে তোকে ডাকছিলাম, কিন্তু আব্দুল লতিফ কিন্তু সেই ডাকটি শুনতে পাচ্ছিল না। তাদের এই কথা যখন হচ্ছিল, এমন সময় একটা প্রচন্ড বিদঘুট একটি হাসির শব্দ এদের দুজনেরই কানে আসে এবং সে শব্দটা মিলিয়েও যায়। এবং তখন এই যে একটু আগে দেখছিল সামনে নিকষ অন্ধকার, তখন কিন্তু দেখছিল না সামনে রাস্তা রয়েছে, তার মানে তারা ঠিক পথেই রয়েছে। এমন একটি ভয়ঙ্কর ঘটনা যখন আলাউদ্দিন ড্রাইভার এবং আব্দুল লতিফ প্রত্যক্ষ করে, তখন আসলে সামনের দিকে গাড়ি এগিয়ে নিয়ে যাওয়ার মতো কোনো শক্তি তাদের আসলে ওইভাবে ছিল না। কিন্তু এই যে নিকষ অন্ধকারটা কেটে যাওয়ার পিছনে আরেকটা কারণ রয়েছে, কারণ আলাউদ্দিন ড্রাইভার এবং আব্দুল লতিফ দুজনেই খেয়াল করছিলেন পেছন থেকে আরেকটি ট্রাক আসছিল। হয়তোবা এই কারণে ওই ভয়ঙ্কর মূর্তিটি সেখান থেকে সরে গেছে, এমনটা হতে পারে। তো যাই হোক, তখন যেটা করে সেটা হচ্ছে যে ওনাদের আসলে গাড়ি চালানোর মতো কোনো অবস্থা ওই সময় কারোরই মানে মানসিক অবস্থা বা শারীরিক সক্ষমতা, পুরো শরীর দুইজনের কাঁপছিল। তারপরও তারা যখন একটু স্বাভাবিক হয়, তখন যেহেতু সকালের মধ্যে মালগুলো পৌঁছাতে হবে, তখন আস্তে আস্তে গাড়ি নিয়ে সামনের দিকে যেতে থাকে এবং সহি সালামতে ঢাকায় পৌঁছে যায়। তো পরবর্তীতে আবার যখন ওই রাস্তা দিয়ে আসছিল, দিনের বেলা আসছিল আলাউদ্দিন ড্রাইভার, তখন উনি আশেপাশে কিছু লোকদের ট্রাক থামিয়ে আশেপাশে কিছু লোকদের সাথে কথা বলে, মানে মুরব্বী টাইপের লোকদের সাথে কথা বলে এবং পুরো ঘটনা তাদেরকে শেয়ার করে। তখন স্থানীয় মুরব্বীরা বলেন যে এই ধরনের ঘটনা সাধারণত ট্রাক ড্রাইভার, মোটরসাইকেল আরোহী এবং প্রাইভেট কারে যারা
মানে ড্রাইভার বা মাইক্রো ড্রাইভার এদের সাথে ঘটে। নর্মালি বাসের ড্রাইভারের সাথে কম ঘটে, যেহেতু বাসে অনেক যাত্রী থাকে, ড্রাইভার পাশে হেল্পার আছে, গাইড আছে, তাদের সাথে কথা বলতে থাকে, এই জন্য দেখা যাচ্ছে বাস ড্রাইভারের সাথে কম ঘটে। ট্রাকে যেহেতু কম লোক থাকে, ড্রাইভার আর তার হেল্পার থাকে বা সর্বোচ্চ 3 জন থাকে, এর ভিতরে দেখা যাচ্ছে একজন ঘুমাচ্ছে, আবার অনেক সময় 2 জনই ঘুমাচ্ছে, ড্রাইভার একা গাড়ি চালাচ্ছে। এই জন্য অনেক সময় তারা এই বিষয়টা দেখে এবং এই ঘটনাটা মাঝে মাঝেই নাকি দেখা যায় এবং এটা অনেক পুরাতন ঘটনা। ওই রাস্তায় যারা ট্রাক চালান বা এই টাইপের গাড়ি চালান তারা মাঝে মাঝে এই ধরনের ঘটনা প্রত্যক্ষ করেন এবং অনেকেই নাকি মানে গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্টও করে। এই কালুখালী থেকে এই রুটটাতে অনেকে এরকম উল্টাপাল্টা দেখে অনেকে কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্টও করে। আপনারা কিন্তু অনেক সময় এই রুটে বেশ কিছু অ্যাক্সিডেন্টের খবর আপনারা শুনবেন বিভিন্ন সময়। সবগুলো যে এই কারণে হয় তা কিন্তু না। বিশেষ করে রাতের বেলা স্থানীয় অনেকেই বলেন যে এই ধরনের ঘটনার কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটে। তো এই ঘটনাটি আমি যখন কালেক্ট করি তো এটা যে সত্য, তাই সত্যটা যাচাইয়ের চেষ্টা করি এবং আমার পরিচিত যারা বুথ এফএমের যারা লিসেনার আছেন ওখানে তাদের সঙ্গে আমার পরিচয় আছে, যাদের কাছ থেকে আমি এর আগেও গল্প শেয়ার করেছিলাম, তাদের কাছেও এই ধরনের ঘটনার সত্যতা আমি পেয়েছি। বিশেষ করে রাতের বেলা এই রুটে চলাফেরার সময় এই ঘটনাটি ঘটে। আশা করি এই ছোট্ট স্টোরিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। লিখছেন, স্টুডিওতে এসে ঘটনা বলা আমার পক্ষে সম্ভব নয়, তাই ভালো লাগলে পড়ে শোনালে খুশি হব। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। এবং ভূত.com এর সকল লিসেনাররা, আশা করি আপনি এবং ভূত.com এর সকল লিসেনাররা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আমার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিচ্ছি, তবে এগুলো না বলার অনুরোধ করছি। আমি এইখানে আমার ছদ্মনামটি ব্যবহার করছি। আমি ব্লু ডেভিল, এবং হয়তোবা আমার ছদ্মনামটি অনেক লিসেনারদেরই পরিচিত মনে হবে। ভূত.com এর গত 24তম পর্বে আমার ভিয়েতনামের ঘটনাটি পড়া হয়। অনেকের কাছে ভালো লেগেছে, আবার অনেকের কাছে খারাপও লেগেছে। আমিও রাসেল ভাইয়ের মতো একটা কথাই বলতে চাই, বিশ্বাস করা না করাটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। যাদের কাছে আমার ঘটনাটি ভালো লেগেছে তাদের জন্যই আজকের ঘটনাটি লিখতে বসলাম। আশা করি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। আজকে আমি আপনাদের যে ঘটনাটি বলতে যাচ্ছি তা আমেরিকাতেই ঘটা একটি ঘটনা। এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার এক কলিগের কাছ থেকে এবং ঘটনাটি ঘটেছিল ওই কলিগের অ্যাপার্টমেন্টে। ঘটনাটি আমি সংগ্রহ করি 2010 সালে। তখন আমি একটি বড় কোম্পানিতে চাকরি করতাম এবং ওই চাকরির সুবাদে ওই কলিগের সাথে পরিচয়। একদিন সকালে কলিগরা মিলে আড্ডা দিচ্ছিলাম এবং তখন সে তার ঘটনাটি আমাদের সাথে শেয়ার করে। আমার কলিগের একটু পরিচয় নেই। আমার কলিগের নাম ছিল ইভা, ছদ্মনাম। তার জন্ম আমেরিকার মিসিসিপি স্টেটের ভিক্সবার্গ শহরে। ইভা ভিক্সবার্গেই বেড়ে ওঠে এবং মিসিসিপি স্টেট ইউনিভার্সিটি থেকে সে তার ব্যাচেলার্স কমপ্লিট করে। চাকরি করার জন্য সে নিউ ইয়র্কে আমাদের কোম্পানিতে জয়েন করে এবং এখানেই আমাদের পরিচয়। ইভা আমাকে যেভাবে ঘটনাটি বলেছিল আমি সেভাবেই ঘটনাটি বলছি। ঘটনাটি ঘটেছিল 2007 সালে। আমি তখন ইউনিভার্সিটির 3য় বর্ষের ছাত্রী। সময়টি ছিল জানুয়ারি মাস। প্রথম সেমিস্টার শেষ হয় ডিসেম্বরে এবং কিছুদিন পরেই 2য় সেমিস্টার শুরু হবে। আমি তখন আমার বয়ফ্রেন্ড জেমস, ছদ্মনাম, তার সাথে একটি অ্যাপার্টমেন্টে শিফট করি। অ্যাপার্টমেন্টে একটু বর্ণনা দেই। অ্যাপার্টমেন্টের বিল্ডিংটি ছিল 14 তলা এবং অ্যাপার্টমেন্টটি ছিল 13 তলায়। প্রতিটি ফ্লোরেই 4টি করে ইউনিট, এ, বি, সি এবং ডি। আমাদের অ্যাপার্টমেন্টটি ছিল 13A, 2 বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট। দরজা খুললেই আমাদের লিভিং রুম এবং লিভিং রুমের সাথে সংযুক্ত কিচেন। হাতের বাঁ দিকে একটি ছোট্ট করিডোর। ওই করিডোরের মাঝামাঝি জায়গায় হাতের